আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ২য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। একদিন আমি ইরুকে বললাম, "কি ব্যাপার ইরু? জরিনা যে আর আসছে না।" আমার কথা শুনে ইরু তেলেবেগুনে জ্বলে ওঠে। জরিনার কথা বলতে সে সহ করতে পারল না। ইরু ডাইনিং টেবিলে বসেছিল, নাস্তা করছিল। আমার কথা শুনে নাস্তার প্লেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। তারপর টেবিল চাপড়িয়ে বলে, "জরিনা, জরিনা, জরিনা। কেন? তুমি জরিনার প্রেমে পড়েছ নাকি? বিয়ের আগেও প্রতিদিন জরিনার কথা। এখন বিয়ের পরেও আবার জরিনার কথা। কেন গো? জরিনাকে ছাড়া তোমার ভাত হজম হয় না? নাকি ঘুম হচ্ছে না? ও গিয়েছে, বেঁচেছি আমি। আসুক, আসলে ঠ্যাং খোঁড়া করে দেব।" আমার স্বামীর দিকে নজর দেওয়া, এই বলে হন হন করে রুমে চলে গেল। আমি শুধু হাঁ হয়ে তাকিয়ে রইলাম। ওর আচরণে আমি ভ্যাবাচাকা খেয়ে গেছি। এটা কি হলো? আমি তো বিয়ের আগে ওর হাত থেকে বাঁচার জন্য ইরুকে বলতাম। বিয়ের পর তো কখনোই বলিনি। তাও আজ মনে হলো তাই জিজ্ঞেস করলাম। আমি তো বেশ খুশি জরিনা না আসায়। সেটাই বলতে চেয়েছিলাম। এখন দেখছি হিতে বিপরীত হয়ে গেল। সত্যি মেয়েদের মন বোঝা বড় দায়। এখন দেখবে খুব ভালো, একটু পর তার ব্যতিক্রম হয়ে যায়। না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তার চেয়ে ভালো আমি অফিসে চলে যাই। কোন দুঃখে যে জরিনার কথা জিজ্ঞেস করতে গেলাম, তাই আজ সকালের নাস্তাও জুটবে না। বিয়ের কয়েকদিন পর মা বাবা চলে গিয়েছিল গ্রামের বাড়িতে। এখন শুধু ঢাকার বাড়িতে আমি আর ইরু আছি। তাই ও রাগ অভিমান সব দেখাতে পারে, মা বাবার সামনে কিছুই করতে পারে না। মা বাবাকে সম্মান করে তো তাই। আমরা বলেছিলাম মা বাবাকে এখানে থাকার জন্য, কিন্তু তাদের গ্রামে থাকার অভ্যাস, তাই ঢাকা শহরে থাকতে চায় না। এসব ভাবতে ভাবতে চলে গেলাম অফিসে। অফিসে যাওয়ার পরও কয়েকবার ফোন দিলাম ইরুকে, কিন্তু মেয়েটা ফোন ওঠায়নি। সামান্য কথাতে এত রাগ করতে হয়? কোনো রকম দুটানা মন নিয়ে অফিসের কাজ করে গেলাম। সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। এসে দেখি ইরু বসে আছে। আমি কিছু না বলে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সেই একই জায়গায় বসে আছে। বুঝতে পারলাম এখনো অভিমান করে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর হাত ধরে বললাম, "এই, এখনো কি রাগ করে আছো?" ইরু বলে, "সরি, সকালে আমার এমন রিয়েক্ট করা উচিত হয়নি। ভুল হয়ে গেছে।" আমি বললাম, "আমি কিছু মনে করিনি। দুপুরে খেয়েছিলে?" ইরু বলে, "আজ সারাদিন কিছু খাইনি।" আমি বললাম, "এমা, কেন? রান্না করেননি দুপুরে? তা না হলে আমাকে ফোন করে বলে দিতে, আমি খাবার অর্ডার করে দিতাম।" ইরু বলে, "রান্না করেছি।" আমি বললাম, "রান্না করেছো যখন খাওনি কেন?" ইরু বলে, "সকালে আমার জন্য তুমি নাস্তা না খেয়ে চলে গেছো। দুপুরে খেয়েছো কিনা জানি না। তোমাকে না খাইয়ে রেখে আমি কি করে খাই বলো তো?" আমি বললাম, "ও, এ কথা? কিন্তু আমি তোমাকে কতবার ফোন দিলাম, তুমি ফোন রিসিভ করনি কেন?" ইরু বলে, "তখন তো রাগ করেছিলাম, তাই রিসিভ করিনি।" আমি বললাম, "সকালে তো শুধু শুধু রাগ করলে।" ইরু বলে, "আমি বুঝি শুধু শুধু রাগ করেছি? তুমি তো আমার মাথা খারাপ করে দিলে ওই পেতনির কথা বলে।" আমি বললাম, "সকালের কথা সকালে হয়ে গেছে। এখন সেই কথা বলে আবার কথা কাটাকাটি করতে চাই না। সারাদিন না খেয়ে আছো, চলো আমি তোমাকে খাইয়ে দিই।" এই বলে ওকে নিয়ে খেতে বসলাম। একে অপরকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে আমরা রুমে চলে এলাম। ইরু ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বেনুনি করছে। এটা ওর প্রতিদিনের অভ্যাস। রাতে চুল বেনুনি করে ঘুমায়। তবে আমার ওর ছাড়া চুল দেখতে খুব ভালো লাগে। মেয়েটা চুল ছেড়ে রাখতেই চায় না। চুল ছেড়ে রাখতে বললেই বলে চুল ছাড়লে নাকি গরম লাগে। আমি খাটে হেলান দিয়ে বসে বসে দেখছি। আমি বললাম, "এই ইরু, এখনো তো তেমন রাত হয়নি, চলো না ছাদে যাই। বাহিরের আবহাওয়াটা বেশ ভালো। কি বলো, যাবে?" ইরু বলে, "বেশ তো, চলো।" তারপর ওর চুলের বেনুনি করা শেষ হলে ছাদে যাই। বেশ মিষ্টি বাতাস বইছে। বাতাসের ছোঁয়ায় প্রাণ জুড়িয়ে যায়। আসার সময় একটা মাদুরা নিয়ে এসেছি। ছাদে তো আর দাঁড়িয়ে থাকা যায় না, তাই মাদুরা এনেছি বসার জন্য। মাদুরা বিছিয়ে দুজন পাশাপাশি বসলাম। বসলাম বটে, কিন্তু ইরু আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছি। ইরু বলে, "এই, পরিবেশটা দেখছো? একদম নিঝুম, নিস্তব্ধ। কোথাও একটা ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। অন্তত একটা আকর্ষণীয় পরিবেশ।" আমি বললাম, "হুম, তুমি ঠিক বলছো। এমন নিস্তব্ধ পরিবেশ, তুমি আর আমি আর তুমি। আর কি চাই বলো? এমন পরিবেশে তুমি আমার পাশে আছো। তাই সবকিছুতে আলাদা একটা মোহ আছে, আছে ভালোবাসা।" এই বলে আমি ইরুর কপালে কিস করি, তারপর দুই গালে। ইরু বলে, "এই, কি হচ্ছে? পরিবেশ দেখতে এসে পরিবেশ দূষিত করছো কেন?" আমি বললাম, "এই, তোমাকে নিয়ে না একটাই সমস্যা, সবসময় রোমান্টিক মুহূর্তে ব্যাঘাত ঘটাও। বিয়ের আগেও এমনটা করেছো, আর এখন বিয়ে হয়ে গেছে, তারপরও অভ্যাসটা পাল্টাওনি। আরে তখন দুজন অবিবাহিত ছিলাম, কিন্তু এখন আমরা বিবাহিত। আমাদের কোনো কিছুতেই পরিবেশ দূষিত হবে না। আরেকটা কথা বলো তো, এত রাতে তুমি আর আমি ছাদে বসে আছি। আমাকে থামিয়ে দিয়ে ইরু বলে, "তুমি বসে আছো, আমি শুয়ে আছি, তারপর বলো।" আমি বললাম, "এই দেখলে, কথার মাঝখানে কথা না বললেই নয়। হ্যাঁ, যা বলছিলাম, ছাদে তুমি আর আমি আছি। আর কেউ আছে কি?" ইরু বলে, "কই, আশেপাশে তো কেউ নেই।" আমি বললাম, "তাহলে একটু রোমান্টিক করলে কি এমন ক্ষতি শুনি?" ইরু বলে, "কোনো ক্ষতি নেই। আমি তো এমনি বলছিলাম।" আমি বললাম, "সব সময় কি এমনি এমনি বলতে হয়? ধ্যাৎ তেরি, কাকে বোঝাচ্ছি আমি?" রোমান্টিক মুহূর্তটা খারাপ করে দিল। এই বলে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। ইরু বলে, "এই, রাগ করলে বুঝি?" আমি বললাম, "না, আমি অনেক খুশি। ইচ্ছে করছে খুশির ঠেলায় নাচ করি। তুমি দেখবে নাকি?" ইরু বলে, "তাই বুঝি? তাহলে দেখাও না।"
সত্যি বলতে এখন আমার মেজাজটা পুরো বিগড়ে গেল। আমি বললাম, এই ওঠো। ইরু বলে, কেন, কি হয়েছে, উঠবো কেন? আমি বললাম, অনেক হয়েছে ছাদে বসা, এখন আর এক মুহূর্ত না, বাসায় চলো। ইরু বলে, এইমাত্র তো এলাম, এখন চলে যাব? আমি বললাম, হ্যাঁ, এখন চলে যাব। ইরু বুঝতে পারলো আমি খুব রেগে গেছি, তাই চুপচাপ মাদুরাটা গুটিয়ে আমার পিছু পিছু চলে এলো। আমি কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়লাম। ইরু লাইট অফ করে আমার পাশে এসে শুয়ে পড়ে, তারপর পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। ইরু বলে, এই, এদিকে ফিরো। আমি বললাম, সকালে অফিসে যেতে হবে, ঘুমোতে দাও। আসলে মনটা খুব খারাপ ছিল। যখন মনে একটা রোমান্টিক ফিলিংস আসে, তখন যদি কোনোভাবে তাতে বাধা সৃষ্টি হয়, তখন কিন্তু মন মানসিকতা খুব খারাপ হয়ে যায়। গার্লফ্রেন্ড হলে কথা ছিল, সে বিয়ের আগে রোমাঞ্চ করতে দেবে না, কিন্তু এ তো বিয়ে করা বউ। এ যদি এমন করে তাহলে কি করি বলুন? ইরু বলে, এই, ওইদিকে ফিরে কি এমন ভাবছো? আমি বললাম, কিছু না। ইরু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, রাগ করেছো? আমি বললাম, রাগ করবো না তো কি করব বলো? সব সময় কি এমনটা করতে হয় বলো? আমাদের নতুন বিয়ে হয়েছে, এখন রোমাঞ্চ করব না তো কখন করব? বয়স যখন বৃদ্ধকালে এসে ঠেকবে, তখন করব। ইরু আমার ঘাড়ে আলতো করে কিস করে বলে, আমি কি না করেছি নাকি? শুধু ছাদে এসব করতে বাধা দিয়েছি। এখন তো আমরা রুমে আছি, এখন না হয় তোমার যা মন চায় তাই করো। আমি বললাম, কেন, ছাদে একটু জড়িয়ে ধরে আদর করলে কি হতো? ইরু বলে, আমার কাছে কেমন জানি লাগে, তাই বাধা দিয়েছি, তুমি চাইলে এখন করতে পারো। আমি বললাম, এখন আর ইচ্ছে নেই, তখন ইচ্ছে হয়েছিল, তোমাকে আদর করি। এখন আর সেই মোড নেই। এই বলে ওর দিকে ফিরে তারপর ওকে বুকে টেনে জড়িয়ে ধরি। এটার কারণ হলো, আমি যতক্ষণ পর্যন্ত না ওর দিকে ফিরবো, নয়তো বা ওকে বুকে নেব, ততক্ষণ পর্যন্ত এরকম প্যারা দিয়ে যাবে, সারা রাত আর ঘুমোতে দেবে না। তাই আর কি, মনের মধ্যে যতই রাগ অভিমান থাকুক না কেন, সব এক সাইডে রেখে বউকে বুকে নিতেই হবে। এ কথা কেন বলছি, যারা বিয়ে করেছেন তারা নিশ্চয়ই আমার থেকে ভালো বুঝবেন, কারণ আমার থেকে যে অভিজ্ঞতা বেশি হবে আপনাদের। যাই হোক, মেয়েটাকে বুকে নেওয়ার সাথে সাথে শান্ত হয়ে গেল। তারপর আর কি, দুজন এইভাবে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার আগে ইরু ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে আমার জন্য নাস্তা রেডি করে, তারপর আমাকে ঘুম থেকে ডাকে। এই রুটিনটা বিয়ের পর থেকে চলে আসছে, জানি না কতদিন চলবে, কারণ মেয়েদের মতিগতি বোঝা বড় দায়। ওর ডাকে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর একসাথে নাস্তা করে অফিসে চলে গেলাম। আজ অফিসে তেমন কাজ ছিল না, তাই বিকেলের দিকে বাসায় চলে এসেছি। অসময়ে আমাকে দেখে ইরু একটু অবাকই হয়। সে ছুটে এসে আমাকে বলে, কি হলো তোমার, তুমি ঠিক আছো তো? শরীর খারাপ হলো নাকি আজ এত তাড়াতাড়ি? এমনভাবে বলছে মনে হচ্ছে আমি অসময়ে এসে বিপদে পড়েছি। আমি ওর দুই কাঁধে হাত রেখে বললাম, আরে আরে লক্ষ্মীটি, ব্যস্ত হচ্ছ কেন? আজ অফিসে তেমন কাজ ছিল না, তাই চলে এলাম। ইরু হাঁপ ছেড়ে বলে, উফ, আমি তো মনে করেছি তুমি অসুস্থ। আমি বললাম, এইবার তো দেখছো আমি সুস্থ, এখন কি আমাকে ভেতরে আসতে দেবে? আমার কথা শুনে ইরু জিভে কামড় দিয়ে বলে, ইস, এই দেখো, আমিও না। এসো, ভিতরে এসো, তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। আমি ভেতরে প্রবেশ করে হাতে থাকা ব্যাগটা সোফায় রেখে বসে পড়লাম। গলার ট্রাই হাত দিয়ে একটু ঢিলে করে মাথাটা এলিয়ে দিলাম পিছনের দিকে। কিছুক্ষণ পর ইরু আমার জন্য পানির বদলে জুস বানিয়ে নিয়ে আসে, আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, ঠান্ডা ঠান্ডা খেয়ে নাও, দেখবে শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। আমি কোনো কথা না বলে জুসটা হাতে নিয়ে অর্ধেক খেলাম, আর বাকিটা ইরুকে দিলাম। ইরু বলে, আমি খাবো না, তুমি খাও। আমি বললাম, ভাগ করে খেলে মহব্বত বাড়ে, তাই চুপচাপ খেয়ে নাও। ইরু দুই চুমুক খেয়ে আমাকে দিয়ে বলে, এই নাও, তুমি খেয়ে নাও। আমি হাসি মুখে খেয়ে নিলাম। তারপর গ্লাসটা টি টেবিলে রেখে ইরুকে টেনে বুকে নিলাম। ইরু কোনো বাধা দিল না বটে, কিন্তু আমাকে বলে, কি ব্যাপার, ভাগ করে জুস খেয়ে মহব্বত বেড়েছে বুঝি, সেটাই এখন করছো? আমি বললাম, এই তো, তোমার দেখছি মাথা খুলেছে। স্বামী স্ত্রীর মধ্যে মহাবত না থাকলে সম্পর্ক কি করে গড়ে উঠবে বলো? ইরু বলে, এখন কি আমরা বিনা সম্পর্কে আছি? আমি বললাম, আরে, আমি বলতে চাচ্ছি, আদর ভালোবাসা মহাব্বতেই তো সম্পর্ক মজবুত হয়। এই বলে ওর কপাল আলতো করে কিস করলাম। ইরু বলে, বুঝতে পারছি তোমার মতলব ভালো না। আমি বললাম, মতলব ভালো না মানে? আমি কি এমন করলাম? সবে তো মাত্র কপালে কিস করলাম। ইরু বলে, তা তো দেখতে পাচ্ছি, প্রথম তো তুমি এমন করেই শুরু করো, তারপর আর কি? আমি বললাম, তারপর কি বলো, থামলে কেন? তোমার মুখে শুনতে ভালোই লাগে, বলো না। ইরু বলে, ইস, আমার বুঝি লজ্জা করে না? এই বলে আমার বুকে মাথা লুকায়। আমি বললাম, আমার বউটা বুঝি লজ্জা পেয়েছে? এই বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, যত লজ্জা পেতে হয় পাও, আমি কিন্তু ছাড়বো না এখন। এই বলে ওর ঠোঁটে আলতো করে কিস করি। তাতেই দেখি ইরুর সর্বশরীর কেঁপে উঠেছে। সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমিও আর ছাড়লাম না। ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরলাম। তারপর দুজন সুখের সাগরে ভাসতে থাকি। প্রায় অনেকক্ষণ সময় কেটে গেল একে অপরকে ভালোবেসে। ইরু নিজের কাপড় ঠিক করে বলে, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য সন্ধ্যার নাস্তা রেডি করি। এই বলে ইরু চলে গেল। ইরু চলে যাওয়ার পর আমি ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ইরু আমাকে নাস্তা দিয়ে নিজে ফ্রেশ হতে চলে গেল। এভাবে ফুল ছুটিতে প্রায় বেশ ভালোই দিন যাচ্ছে। একদিন আমি সকালে নাস্তা করে অফিসে বেরিয়ে যাই। প্রায় দুপুরের দিকে ইরু ফোন করে বলে সে নাকি তার বাবার বাড়ি যাচ্ছে। তার এক কাজিন এসেছে গ্রামের বাড়ি থেকে।
সে নাকি রাত থেকে কাল সকালে চলে যাবে, তাই তার সাথে দেখা করতে যাবে। আমাকে ফোন করে জানালো। আমি কোনো আপত্তি করলাম না, একটা দিনেরই তো ব্যাপার, তাই যেতে বললাম। আমার অনুমতি পেয়ে ইরু খুশি মনে চলে গেল। আমি মনে মনে ভাবছি আজ রাত আমাকে একা থাকতে হবে ইরুকে ছাড়া। ভেবে মনটা খারাপ হয়ে গেল, কারণ এই কয়দিনে ওর আদত হয়ে গেছে আমার। ওকে ছাড়া ঘর যেন শূন্য শূন্য মনে হয়। সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম। বাসার বাইরে দরজার সামনে এসে থমকে দাঁড়ালাম। আশ্চর্য হয়ে দরজার সামনে পাপোশের উপরে থাকা জুতোর দিকে তাকিয়ে আছি। এই জুতোগুলো আমার বেশ পরিচিত। এই জুতোগুলো আর কারো না, জরিনার জুতো। তাহলে কি সে এসেছে বাসায়? কিন্তু বাসার ভেতরে প্রবেশ করলো কি করে? ইরু তো বাসায় নেই। সে তো দুপুরে তার নিজের বাড়িতে চলে গেছে। তাহলে কিভাবে বাড়ির ভেতরে প্রবেশ করলো? মেয়েটা কি জাদু জানে নাকি? মাথায় কিছু আসছে না। এতদিন হাওয়া ছিল, আজ হঠাৎ কোত্থেকে উদয় হলো জানি না। আজ কপালে কোন দুর্গতি আছে। ভয়ে ভয়ে পকেট থেকে চাবি বের করলাম। তারপর দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করলাম। সামনের হলরুমে দেখি কেউ নেই। কোথায় গেল সবাই? আমি ইরু ইরু বলে ডাকতে লাগলাম। হঠাৎ দেখি বড় করে ঘুমটা দিয়ে রান্নাঘর থেকে জরিনা আমার সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে আমি একটু হকচকিয়ে যাই। সেই বড় করে ঘুমটা দেওয়া মেয়েটি, যার নাম জরিনা, যে কিছুদিন আগে আমার জীবনটা বিষিয়ে তুলেছিল। জরিনা বলে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি অবাক হয়ে বললাম, ওয়ালাইকুম সালাম, ভালো। কিন্তু আপনি এখানে কেন? আর ঘরে বা প্রবেশ করলেন কি করে? দরজা তো তালা দেওয়া ছিল। আর আমার স্ত্রী ইরু, সেও তো নেই বাড়িতে। জরিনা বলে, আপনি কি ভুইল্লা গেছেন? মোর ধারে চাবি আছে। আর মুই এখানে থাহুম না তো কই থাহুম? আমি বললাম, দেখুন, আপনাকে আমার আর প্রয়োজন নেই। আমি এখন বিবাহিত, আমার স্ত্রী আছে, সে আমার সবকিছুর খেয়াল রাখে। জরিনা বলে, মুই তো জানি আপনি বিয়া হচ্ছেন, কিন্তু এখন তো বাসায় নাই, তাই মুই আইছি আমনের লাগিয়া। মুই হগল কাম কইরা দিছি হনে, রান্দাও হইয়া গেছে। আমনে আহেন, খাইবেন। আমি মাথার চুলগুলো খামচে ধরে বুলিয়ে নিলাম। তারপর বললাম, আপনি আজ এসেছেন, আর কখনো আসবেন না। এই বাড়িতে আপনাকে যেন আর না দেখি। জরিনা একটু মুচকি হেসে বলে, এইডা আমনে কি হন? মুই তো আমই, মুই না আইলে কেমতে হইব? আমি বললাম, দেখেন, আমার স্ত্রী আপনাকে একদম পছন্দ করে না। সে আপনার নাম পর্যন্ত শুনতে চায় না। আজ সে বাসায় নেই, তাই রক্ষে। যদি সে আপনাকে দেখে ফেলে তাহলে আমার 12টা বেজে যাবে। আমার স্বর্গময় সংসারটা নিমেষেই নরকে পরিণত হবে। তাই বলছি, দয়া করে আপনি আর কখনো আসবেন না। জরিনা বলে, এমন করে কইয়েন না। মই কি আমনের বইয়ের লাগিয়া আমো? মই আমো আমনের লাগিয়া। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য কেন? কি চান আপনি আমার কাছে? যদি টাকা পয়সা লাগে বলেন, আমি দিচ্ছি। কিন্তু আপনি আর আসবেন না। জরিনা বলে, না, মোর হনো টাহা লাগবো না, মোর কাছে তো আমনেরে বালা লাগে। এই বলে রান্নাঘরে চলে গেল। আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলাম। কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। কোন মহাবিপদে পড়লাম রে বাবা। বুকের ভেতর টিপটিপ করছে ভয়ে। জরিনা বাসায় এসেছে, আমার জন্য রান্না করেছে। এসব যদি ইরু জানতে পারে তাহলে আমার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বইতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আজ না হয় ইরু বাসায় নেই, তাই বেঁচে গেলাম। কাল তো ইরু বাসায় থাকবে। কাল যদি জরিনা আবার আসে, তখন কি হবে ভাবতে পারছি না আমি। আমি নিজের রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেতে বসে অবাক হলাম। 3-4 আইটেমের তরকারি রান্না করেছে, কিন্তু সেই আগের মতো রান্না। তার মানে আজ আমাকে এই কুখাদ্য খেতে হবে। আমি বললাম, আপনি সেই আবার একই রান্না করেছেন? এসব খাওয়া যায়? জরিনা বলে, মুই আমনের স্বাস্থ্য খারাপ হইতে দিতে আরি না। আমনে খাইয়ালন। আমি কথা না বাড়িয়ে বাধ্য হলাম খেতে, কারণ কিছু করার ছিল না আমার। এই মেয়ে এতই বেহাইয়া বললেও শুনবে না। কোনো রকম চুপচাপ খেয়ে উঠলাম। আমি খেয়ে ওঠার পর জরিনা থাল বাসন সব ধুয়ে বিদায় নিয়ে চলে গেল। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, আপদটা বিদায় হলো। একটা কথা কোনোভাবেই মাথায় আসছে না, আমার স্ত্রী যে বাসায় নেই সেটা জরিনা জানলো কি করে? আর এত কনফার্ম হলো কি করে? সে কি আমাদের গতিবিধি ফলো করছে? কিন্তু একটা কাজের মেয়ের এতটা ইন্টারেস্ট কেন আমার স্বাস্থ্যের? সত্যি আমি বোকা। জরিনা তো আজ ক্লিয়ারলি বলে দিল আমাকে নাকি তার ভালো লাগে। কিন্তু সে তো জানে আমি বিবাহিত, তারপরও একথা কেন বলল? আমি আর ভাবতে পারছি না। মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে। সত্যি আমি এবার পাগল হয়ে যাব। আজ যা হয়েছে সেগুলো কোনোভাবেই ইরুকে জানানো যাবে না। যদি তাকে বলি তাহলে আমার আর রক্ষে হবে না, কারণ সে আমাকে বড্ড ভালোবাসে। আমার প্রতি তার অটল বিশ্বাস। এসব শুনলে মনে কষ্ট পাবে, হয়তোবা সে আমাকে অবিশ্বাসও করতে পারে। এমনি তো বিয়ের আগে আমাকে আর জরিনাকে নিয়ে অনেক সন্দেহ করতো, তাই তো বারবার ফোন করে বলতো জরিনাকে তাড়িয়ে দাও। বড্ড ভালোবাসে তো, তাই হারানোর ভয়টাও বেশি কাজ করে। আমি চাই না আমার জন্য কোনো কারণে ইরু কষ্ট পাক। মেয়েটাকে যে আমিও বড্ড ভালোবাসি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকালের কলিং বেলের আওয়াজ শুনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। এত সকালে কে আসলো? জরিনার কথা মাথা থেকে বেরিয়ে গেছে। মনে মনে ভাবলাম, ইরু আসেনি তো, হয়তো রাতে আমাকে ছাড়া ঘুমোতে পারেনি, তাই সকাল সকাল চলে এসেছে। এইসব ভেবে তাড়াতাড়ি উঠে দরজা খুলতে গেলাম। দরজা খুলে মুক্তির মতো হাঁ হয়ে রইলাম। সকাল সকাল ইরুর কথা মাথায় এলো, কিন্তু জমদুদের কথা মাথায় এলো না কেন? জমদূত মানে আর কেউ না, জরিনা এসে হাজির সকাল সকাল। আমাকে অবাক হতে দেখে জরিনা বলে, আমনে এমতে সাইয়া আছেন কেরে?
মুই তো কিছু করি নাই ক্যা। আমি সম্বিত ফিরে পেয়ে বললাম, আপনি আবার এসেছেন, প্লিজ আপনি চলে যান, আমার স্ত্রী কিছুক্ষণের মধ্যে চলে আসবে। জরিনা বলে, আপনি এত ডরান ক্যারে? মুই আসি তো, হিস্সু হইব না। এই বলে পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলাম। যদি ছেলে হতো তাহলে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতাম, কিন্তু এটা তো একটা মেয়ে, তাই সমান করে কিছু বলতে পারছি না। আজ আমার আর ঘুম আসবে না, চোখের ঘুম হারাম হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ইরু চলে আসবে বাসায়। এসে যদি জরিনাকে দেখে তাহলে তো সব শেষ, ভেবেই আত্মারাম কেঁপে উঠছে। শুধু শুধু ঝামেলা কে বইতে চায় মাথায়? আমার তো এত শখ নেই ঝামেলা বহন করতে। এখন ভালো ভালো ইরু আসার আগে সব কাজ শেষ করে চলে গেলে হয়। আমি ইরুকে ফোন করলাম, কিন্তু ইরু ফোন ধরলো না। মাথায় নানান রকমের চিন্তা আসছে। প্রায় অনেকক্ষণ পর জরিনা নাস্তা খেতে ডাকলো। অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম নাস্তা করতে। কোনো রকম তাড়াতাড়ি নাস্তা শেষ করে প্লেটগুলো দিয়ে দিলাম ধোয়ার জন্য। জরিনা তাড়াতাড়ি করে প্লেটগুলো ধুয়ে আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। জরিনা চলে যাওয়ার পর আমি বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে সোফায় বসে পড়লাম। এতক্ষণ পর যেন প্রাণবায়ুটা ঠিকভাবে বইছে। এমন সময় ইরু ফোন করলো। আমি রিসিভ করে বললাম, হ্যাঁ কোথায় তুমি, তুমি কি আসছো? ইরু বলে, কি ব্যাপার, এক রাত না দেখে এত পেরেশানি? আমাকে ছাড়া রাতে ঘুম হচ্ছে তো ঠিক মতো? আমি বললাম, আরে ওসব ছাড়ো, তুমি আসছো কখন? সত্যি বলতে তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। ইরু বলে, এই তো আমি রাস্তায়, কিছুক্ষণের মধ্যে আসছি। আমি বললাম, ঠিক আছে, সাবধানে আসো। এই বলে ফোন কেটে দিলাম। কিন্তু মাথায় আমার অন্য কিছু ঘুরছে। জরিনা সকালে এসে রান্না করে দিয়ে গেছে, তাও আবার দুপুরেরটা সহ। এখন ইরু বাসায় আসবে, সে যদি দেখে ঘরে রান্নাবান্না করা, তাহলে তো অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তারপর আমার পেট থেকে সত্যি কথা বেরিয়ে আসবে। আমি যে মিথ্যে কথা বলতে পারি না, নিজে রান্না করেছি সেটাও বলতে পারবো না, কারণ সে খুব ভালো করেই জানে আমি রান্না করতে পারি না। হে আল্লাহ, রক্ষা করো আমাকে। কেন যে রান্নার কাজটা শিখলাম না? যদি কোনোভাবে রান্নার কাজটা শিখতে পারতাম তাহলে আজ এই বিপদের মুখোমুখি হতে হতো না। না, কোনো এক উপায়ে নিজের পিঠ বাঁচাতে হবে। তাই আমি বুদ্ধি করে রান্নাগুলো সব প্যাকিং করে বাইরের গরিবদেরকে দিয়ে আসলাম। এছাড়া আর কোনো উপায় ছিল না। এতগুলো খাবার ডাস্টবিনে তো ফেলতে পারি না। খাবারের জন্যই তো আমরা এতটা কষ্ট করি। এতজনের মুখ ঝামটা শুনে অফিসে কাজ করতে হয়, বাইরে কাজ করতে হয়। আমি মনে করি আমাদের জন্মই এর জন্য। বাইরে বসের কথা শোনো আর ঘরে আসলে বইয়ের। সত্যি বললেও ফেসে যাবে, মিথ্যে বললেও ফেসে যাবে। কি কপাল মাইরি। এসব ভাবতে ভাবতে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে দেখি ইরু এখনও আসেনি। ভালোই হলো আমার জন্য, কারণ ঝুটা বাসনপত্র রান্নাঘরে পড়ে আছে। সেগুলো ও আসার আগে পরিষ্কার করতে হবে। তাই ঝটপট কাজে লেগে পড়লাম। জীবনে যা কখনো করিনি তা আজ করতে হচ্ছে। যে ছেলে কোনোদিন প্লেট ধুয়ে খায়নি সে ছেলেকে এখন এসব ধুতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে সব ধুয়ে ফেললাম। হাত মুখ মুছে মাত্র বসতে যাব, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। মনে হয় ইরু এসে পড়েছে। আমি তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখি সত্যি ইরু এসেছে। আমি ওকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরি। এমনভাবে ধরেছি মনে হয় শত জন্ম ধরে দেখিনি। এক রাতে এতটাই ব্যাকুলতা। শুধু আমি না, ইরুও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে কাঁদছে। তার চোখের পানিতে আমার টি শার্ট ভিজে যাচ্ছে। আমি আলিঙ্গন অবস্থায় থেকে বললাম, এই পাগলি, কেন কাঁদছো? এভাবে কেউ কান্না করে? একদিন আমাকে ছেড়ে থাকতে বুঝি কষ্ট হয়েছে? ইরু বলে, হুম। আমি বললাম, আমারও। এসো ভিতরে এসো। এই বলে ওকে ভিতরে এনে বসালাম। কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পুরো বাড়ি ছান মারলো। ও যে ঘুরে ঘুরে কি দেখছে আমি নিজেও বুঝতে পারছি না। মনে মনে ভয় হতে লাগলো। জরিনা এসেছে সেটা না বুঝে যায়। পুরো বাড়ি দেখে এসে ইরু বলে, হ্যাঁ গো, বাসায় কি কেউ এসেছিল নাকি? আমি তো অবাক, বুঝে গেল নাকি কেউ এসেছে সেটা? আমি আমতা আমতা করে বললাম, কই, কেউ তো আসেনি। ইরু বলে, তুমি বলছো কেউ আসেনি, কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে কেউ এসেছে। আমি বললাম, ধুর পাগলি, কেউ আসলে আমি তোমাকে বলতাম না? ইরু বলে, তুমি মিথ্যা বলতে পারো। হয়তো কেউ এসেছে, তুমি বলতে চাইছো না। এবার সত্যি ওর কথা শুনে আমার কাশি উঠে গেল। কিছুক্ষণ কেসে স্বাভাবিক হয়ে বললাম, তুমি কি করে বুঝছো কেউ এসেছে? ইরু বলে, ঘরদুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন, এমন তো হওয়ার কথা না। একটু তো এলোমেলো হবে, কিন্তু যেখানেই চোখ যাচ্ছে সেখানেই সবকিছু পরিপাটি। মনে হচ্ছে এইমাত্র কেউ পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে। আমি মনে মনে ভাবছি, এই রে, ধরা পড়ে গেলাম না তো? আমি বললাম, ঘরে কি বাচ্চা আছে নোংরা করবে? সারাদিন তুমি ছিলে না, আমিও ছিলাম না। সন্ধ্যায় এসে আমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে শুয়ে পড়েছি। তাহলে ঘর দুয়ার নোংরা হবে কি করে? তুমি না শুধু শুধু টেনশন নিচ্ছ। একটা কথা, তুমি কি তোমাদের বাড়িতে 6 মাসের জন্য গিয়েছো? যে এসে দেখবে ঘর নোংরা? একদিনেরই তো ব্যাপার, একদিনে কি ঘর নোংরা হয় নাকি? তুমি এসব ছাড়ো, আমার পাশে এসে বসো। ইরু বলে, দাঁড়াও, আমি আগে রান্নাঘরে দেখে আসি সেটা কি অবস্থায় আছে। এবার সত্যিই চিন্তায় আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করলাম, রান্নাঘরে যেন না যায়। কিন্তু না, আমি কিছু বলার বা করার আগেই সে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে যা দেখল তা দেখে তার মুখ কালো হয়ে গেল। নিমেষেই মুখটা রক্তবর্ণ ধারণ করল। আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। চোখ থেকে যেন রক্ত ঝরে পড়ছে। ওর ওই অবস্থা দেখে আমিও ভয় পেয়ে গেছি। হঠাৎ সে যা করলো তা দেখে আমার আত্মারাম কেঁপে উঠল। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত।
গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।